অনির্বাণের প্রতি দয়া দেখাতে গিয়ে রাইয়ের সাথে অন্যায় করে বসলো রাইয়ের মা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাইয়ের মা রাইয়ের কাছে ছুটে গিয়ে বলতে থাকে যে, আচ্ছা রাই, তুই কী মজা পাচ্ছিস বলতো? ছেলেটাকে এরকমভাবে অপমান অপদস্থ করে বারবার করে ছেলেটাকে এরকম করে খালি হাতে ফিরিয়ে দিচ্ছিস, ওর মনটা কেন ভাঙছিস বলতো? ও তো অনেক বড় মুখ করে তোকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার কথা বলছে, তাই না? ও তো ওর সব ভুলটাকে স্বীকার করে নিচ্ছে। নিজের ভুলটাকে স্বীকার করে যদি ও শুধরে নেওয়ার আরও একটা তোর কাছ থেকে সুযোগ চাই, সেই সুযোগটা তুই যদি দিয়ে দিস তাতে কী হয় বলতো? তোর তো আর মান সম্মান সব ধূলিসাৎ হয়ে যাচ্ছে না, তাই না? তুই এবার কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করছিস রাই। তখন রাই বলতে থাকে যে, আচ্ছা মা, তুমি আমাকে একটা কথা বলো তো, তোমার সমস্যাটা কোথায় হচ্ছে? আমি বাড়িতে দিনের পর দিন পড়ে আছি, সেটা কি তোমার সমস্যা হচ্ছে? নাকি তুমি এটা চাও যে আমি এখন অনির্বাণের কাছে অসহায় আত্মসমর্পণ করে ওর সাথে হ্যাংলার মতন বাড়ি ফিরে যাই, তারপরে ওই একইবার একই রকম করে ও আবারও আমাকে সেই নরকের দিকে ঠেলে দিয়ে আমাকে দিনের পর দিন এরকম অপমান অপদস্থ করে অন্যায় অবিচার করে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে আবার বাড়ি থেকে বার করে দিবে, আবার আমি বাড়িতে এসে পড়ে থাকবো? তুমি কি সেটাই চাও যে এবার অনির্বাণ আমাকে সেটাই করুক? তুমি যদি এটা চাও, আমি এই সুযোগটা এবার অনির্বাণকে দিব না মা। তখন এই কথা বলা মতো অনির্বাণের মা বলতে থাকে যে, কী গ্যারেন্টি আছে যে তোর সাথে আবারও অন্যায় অবিচারটা করবে অনির্বাণ বলতো? তোকে কি কেউ বলে দিয়েছে? যেখানে কিনা হসপিটালে অবধি আমি শুনেছি যে ওর মা তোর কাছে এতবার অনুরোধ করেছে, শেষ অবধি তোর পায়ে ধরাটুকু তুই বাকি রেখেছিলিস। তুই কতটা অপমান অপদস্থ করেছিস ওর মাকে, তুই এবারে ভেবে দেখেছিস? আর তারপরও কিন্তু অনির্বাণ চুপ ছিল। ওর মায়ের অপমানের জন্য ও কিন্তু বিন্দুমাত্র তোকে কিছু বলেনি, কিন্তু তাই বলে তুই এবার যে অন্যায় অবিচারটা করছিস না, সেটা কিন্তু একদমই অন্যায় হচ্ছে। তখন রাই বলতে থাকে যে, মা, তোমার অন্যায়টা তুমি বরঞ্চ তোমার কাছেই রাখো। তখন কথা বলা মাত্র রাইয়ের দাদাভাই এসে বলতে থাকে, আচ্ছা রাই, তুই চাষটা কি বলতো? নীলুই তো খুব শীঘ্রই আমাদের বাড়িতে এসে একবার পার্মানেন্টলি বসে যাবে, এর উপরে তুইও বসে গেলি, তাহলে তোরা বিয়েটা কেন করলাম তো সেটাই বুঝতে পারছি না। আর তোদের যখন এই সংসারে এতটা অশান্তি ছিল, তাহলে তোরা নিজেদের জীবনটাকে নিজের মতন করে গড়ে নিলি তো পারতিস, তাই না? আমাদের ঘাড়ের উপরে কেন এসে বোঝা পাঠাচ্ছিস বলতো? তখন রাই বলতে থাকে যে, ও আচ্ছা দাদাভাই, এখন নিশ্চয়ই আমি তোদের ঘাড়ের উপরে বোঝা হয়ে দাঁড়িয়েছি, তাই না? তুই ভাবিস না দাদাভাই, আমার চাকরিটা কিন্তু যায়নি। তখন এই কথা বলা মাত্র রাইয়ের দাদাভাই বলতে থাকে যে, তুই যা বললি তোর এই চাকরিটা আদৌ থাকবে কিনা তার নেই ঠিক। তুই সেই চাকরির অহংকার দেখিয়ে তুই কতদিনই বা আমাদেরকে এরকম অন্ধকারে রাখবি বলতো? তুই কোথা থেকে এতগুলো টাকা পাবি? এই সংসারে হাল কী করে ধরবি তুই? আরও একবার, আমার তো কিছুই মাথায় ঢুকছে না। তখন রাই বলতে দেখছি, দাদা ভাই, আমি একটা জিনিস বেশ বুঝতে পেরে গেছি যে যত জীবন আমি এই সংসারে টাকা দিতে পারবো, তত জীবনই আমার এই সংসারে মূল্য থাকবে। আর যখন কিনা আমি এই সংসারে টাকা দিতে না পারবো, তখন যে এই সংসারে আমার বিন্দুমাত্র মূল্য থাকবে না, আমি সেটা বেশ আন্দাজ করে ফেলেছি। তাই তোকে আর আমাকে পরিষ্কার করে বলার কোনো প্রয়োজন নেই। আর একটা কথা আমি তোমাকে বলে দিচ্ছি যে যত তাড়াতাড়ি সম্ভব আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো, কিন্তু তারপরও আমি কোনো মতে অনির্বাণের কাছে হ্যাংলার মতন ও বাড়িতে ফিরে যাবো না। কারণ ওই বাড়িটা এখন একটা নরকে পরিণত হয়েছে, আর সেই নরকে তিলে তিলে একটু একটু শেষ হয়ে যাওয়ার থেকে তো আমি মনে করি যে বিষ খেয়ে নিজেরটা নিজে একেবারে আমি সুইসাইড করে ফেলবো, সেটা আমার জন্য সবথেকে বেশি বেটার হবে। তখন এই কথা বলা মাত্র রাইয়ের মা বলতে থাকে যে, রাই, আমি সেসব কথা বলিনি, কিন্তু তা সত্ত্বেও তুই যে পরিমাণে জেদ দেখাচ্ছিস সেটা মোটেও ভালো না। তোর হাজার হোক এখন বিয়ে হয়ে গিয়েছে, এখন যদি তুই এরকমভাবে নিজের জেদটাকেই বড় করে রাখিস, তাহলে তো কোনোদিনও তুই সুখে ঘর সংসার করতে পারবি না। হাজার হোক সেই মানুষটাকে তুই ভালোবাসিস, সেই মানুষটা হাতটা তো তুই ভালোবেসেই ধরেছিস, তাই না? এমনিতে ধরিস নি, তাই না? তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।